হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 2 এর এক্সপ্লেনেশন। সো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ব্ল্যাকসের সাইডে প্রিন্স লুসেরিস এবং গ্রিনসের সাইডে প্রিন্স জেহেরিসের মৃত্যুর পর পুরো ওয়েস্টেরোস এখন ব্ল্যাকস এবং গ্রিনসের দিকে ডিভাইড হয়ে গেছে। তো এপিসোড 3 শুরুতে আমাদেরকে সেটাই দেখানো হয়েছে। রিভারল্যান্ডের দুটো পাওয়ারফুল হাউস ব্ল্যাকউড এবং হাউস ব্র্যাকেনের মধ্যে প্রবলেম শুরু হয়ে যায়। বেসিক্যালি হাউস ব্ল্যাকউড গ্রিনসের সাপোর্টার ছিল এবং হাউস ব্র্যাকেন ছিল ব্ল্যাকের সাপোর্টার্স। এখানে এই দুটো হাউসের ইয়াং লর্ডদের মধ্যে একটু তর্কতর্কি শুরু হয়ে যায়। হাউস ব্র্যাকেন এবং হাউস ব্ল্যাকউডের মধ্যে এখানে যে আর্গুমেন্টটা চালু ছিল এর রিজন শুধু ব্ল্যাক ভার্সেস গ্রিনসের ওয়ার ছিল না। বেসিক্যালি এই দুটো হাউস হাজার বছর আগে দিয়ে এইভাবেই লড়াই করে আসছে। সো এখানে হাউস ব্ল্যাকউড এবং হাউস ব্র্যাকেনের লর্ডদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে ব্যাটেল শুরু হয়ে যায়। এই ব্যাটেলটা আমাদের অবভিয়াসলি দেখানো হয়নি, বাট এই ব্যাটেলটা ডান্স অফ দ্য ড্রাগনস এর ফার্স্ট ব্যাটেল ছিল, যেটার নাম ছিল ব্যাটেল অফ দ্য বার্নিং মিল। এই ব্যাটেলটার নাম ব্যাটেল অফ দ্য বার্নিং মিল দেওয়ার কারণ ছিল এই ব্যাটেলটা একটা মিলের সামনে লড়া হয়েছিল, যেখানে সেই মিলটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সো তারপর থেকেই এই ব্যাটেলটার নাম ব্যাটেল অফ দ্য বার্নিং মিল হয়ে যায়। ব্যাটেল অফ দ্য বার্নিং মিলে ব্ল্যাকস অথবা গ্রিনস জিতেছিল এটা বলা ঠিক হবে না, কারণ এই ডেডলি ব্যাটেলে দুটো হাউসেরই মেন লর্ড কমান্ডার মারা গিয়েছিল এবং দুটো হাউসেরই অনেক আর্মিও মারা গিয়েছিল। সো বেসিক্যালি এই ব্যাটেলটা একদমই ক্লোজ ব্যাটেল হয়েছিল, তাই এই ব্যাটেলে কাউকে উইনার ডিক্লেয়ার করা যাবে না। দেন আমরা পৌঁছে যাই ড্র্যাগন স্টোনে, যেখানে কারগাইল ব্রাদার্সের ফিউনারাল দেখানো হয়। এখানে রেহনিজ এবং কুইন রেহনিরার মধ্যে একটা কনভারসেশন হয়। অ্যাকর্ডিং টু প্রিন্সেস রেহনিজ, এই ওয়ারটা কিভাবে শুরু হয়েছিল, এই ওয়ারটা শুরু হওয়ার অ্যাকচুয়াল রিজনস কি ছিল এটার এখন কোনো গুরুত্ব নেই। বেসিক্যালি রেহনিজ এখানে বলে ওয়ারটাকে অ্যাভয়েড করাই ঠিক হবে, কারণ এই ওয়ার মানেই শুধু ডেথ আর ডেথ, অনলি ডেথ। সো সেই কারণেই রেহনিজ চায় যে এই ওয়ারটা বন্ধ হয়ে যাক। রেহনিজ এখানে এই ওয়ারটাকে রোকার জন্য অ্যালিসেন্টের হেল্প নিতে সাজেস্ট করে রেহনিরাকে। সে বলে অ্যালিসেন্ট ওয়ার চায় না, আসলে এগনের স্মল কাউন্সিলের মেম্বার্সরাই ওয়ার চায়। দেন রেহনিরা বলে অ্যালিসেন্ট তাকে 2-3 বার রেভেন পাঠিয়েছিল, বাট সে সেটা পড়ে দেখেনি। দেন কুইন রেহনিরা এখানে প্রিন্সেস রেহনিসের সাজেশনটাকে রিজেক্ট করে দেয়, কারণ অ্যালিসেন্ট এবং তার ছেলে এগন রেহনিরার আয়রন থ্রোন কেড়ে নিয়েছিল। দেন আমাদের কিংস ল্যান্ডিং এর সিন দেখানো হয়। এখানে স্মল কাউন্সিলের মিটিং চালু ছিল। ক্রিস্টান কোল এখানে হ্যান্ড অফ দ্য কিং এর চেয়ারে বসেছিল, কারণ আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিং এগন ক্রিস্টান কোলকে নিউ হ্যান্ড অফ দ্য কিং বানিয়েছিল স্যার অটোর জায়গায়। এই কাউন্সিল মিটিং এ হাউস ব্ল্যাকউড এবং হাউস ব্র্যাকেনের ওয়ার নিয়ে ডিসকাশন চালু ছিল। এমন্ড এখানে বলে এই ওয়ারে স্যামুয়েল ব্ল্যাকউড মারা গিয়েছে, কিন্তু হামফ্রি ব্ল্যাকউড এখনো বেঁচে আছে। দেন কিং এগন বলে স্যামুয়েল ব্ল্যাকউডের মৃত্যু হয়েছে এতে ভালোই হয়েছে, কারণ সে ব্ল্যাকসের সাপোর্টার্স ছিল। এরকম বলে এগন একটু খুশি হয়ে যায়, বাট টাইলন ল্যানিস্টার তাকে বোঝায় এই ব্যাটেলটাতে কেউ জেতেনি, এই ব্যাটেলের উইনার কেউ ছিল না, কারণ এই ব্যাটেলে দুটো হাউসেরই অসংখ্য সৈন্য মারা গিয়েছিল। অন্যদিকে জ্যাসপার ওয়াইল্ড তাকে বলে ব্ল্যাকউড এবং ব্র্যাকেন্সের মধ্যে যে ব্যাটেল হয়েছে এতে গ্রিনস এবং ব্ল্যাকসের কোনো ইম্পর্টেন্স নেই, কারণ এই দুটো হাউস অনেক হাজার বছর আগে দিয়েই এইভাবেই লড়ে আসছে এবং এই দুটো হাউস অনেক হাজার বছর আগে দিয়েই একে অপরের রাইভালস। তাদের তো শুধু বাহানা চাই ফাইট করার। জেসপার ওয়াইল্ড বলে ওল্ড টাউন দিয়ে লর্ড অরমুন্ড একটা বড় আর্মি নিয়ে আসছে, তার সাথে প্রিন্স ডেরনও রয়েছে তার ড্র্যাগন টেসারিয়ানের সাথে। সো এখন আমাদের ওয়েট করা উচিত সেই আর্মিটা আসার। দেন টাইলন ল্যানিস্টারও বলে তার ভাই ক্যাসারলি রকে আর্মি একত্রিত করছে এন্ড সে একটা বড় আর্মি ক্রিয়েট করার চেষ্টা করছে। সো গ্র্যান্ডমাস্টার ওরওয়াইল্ডের এরকম মনে হয় যে এই সব আর্মিগুলোকে একসাথে হওয়া উচিত এন্ড একসাথে হয়ে ব্ল্যাকসের আর্মির এগেনস্টে ব্যাটেল করা উচিত। এটা শুনে টাইলন ল্যানিস্টার গ্র্যান্ডমাস্টার ওরওয়াইল্ডকে ট্রোল করে বলে আবে তুই এখন আমাদের শেখাবি কিভাবে ব্যাটেল করতে হবে। সো বেসিক্যালি এখানে টাইল্যান্ড ওরওয়াইল্ডকে নিয়ে হাসি ঠাট্টা করে, টাইল্যান্ড ওরওয়াইল্ডকে ট্রোল করে দেয়। সো এইসব ননসেন্সিক্যাল কথাবার্তা শুনে অ্যালিসেন্ট একটু রেগে যায়
অ্যান্ড সে ক্রিস্টান কোলের দিকে একটু ইরিটেড হয়ে তাকিয়ে থাকে, কারণ যখন স্যার অটো হ্যান্ড অফ দ্য কিং ছিল তখন স্মল কাউন্সিলে একটা ডিসিপ্লিন ছিল, বাট এখন ক্রিস্টান কোলের সময় এরকম হচ্ছে। দেন ক্রিস্টান কোল বলে রিভারল্যান্ডের রিজনটা এই ওয়ারের সব থেকে ইম্পর্টেন্স রিজন, সো রিভারল্যান্ডে যদি রাজ করতে হয় তাহলে হ্যারেনহ্যালের ক্যাসেলটাকে অবশ্যই দখলে আনতে হবে। দেন স্যার ক্রিস্টান বলে সে নিজেই যাবে হ্যারেনহ্যালে অ্যাটাক করতে, সেখানে রুল করতে। কিং এগন ক্রিস্টান কোলের এই প্ল্যানটা শুনে খুশি হয়ে যায়। এগন ক্রিস্টান কোলকে সাজেস্ট করে এমন্ড এবং ভেগারকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, বাট ক্রিস্টান কোল এখানে বলে ভেগারকে কিংস ল্যান্ডিং এ ডিফেন্সের জন্য রাখা উচিত, কারণ ভেগার যদি না থাকে তাহলে রাহিনীরা কিংস ল্যান্ডিং এ যখন তখন অ্যাটাক করে দিতে পারে। দেন আমরা ড্র্যাগন স্টোনে পৌঁছে যাই। এখানে মিসারিয়া এবং রাহিনীরার কনভারসেশন শুনে এটা কনফার্ম হয়ে যায় আগের এপিসোডে মিসারিয়ার কারণেই কুইন রাহিনীরার জান বেঁচেছিল, কারণ সে ঠিক সময় এসে স্যার এরিককে খবর দিয়েছিল। বেসিক্যালি মিসারিয়ার ইনফরমেশনের কারণেই কুইন রাহিনীরার জান বেঁচেছিল, তাই সে এখানে রাহিনীরার কাছে এটার এগেনস্টে রিওয়ার্ড চায়। মিসারিয়া এখানে ব্ল্যাকস কাউন্সিলে নিজের জন্য একটা জায়গা চায়। অ্যাকর্ডিং টু মিসারিয়া, কিংস ল্যান্ডিং এ তার যে ইনফরমেশন নেটওয়ার্ক ছিল সেটাকে বরবাদ করেছিল ল্যারি স্ট্রম, অ্যান্ড এখন সে সেটার বদলা নিতে চায় ল্যারি স্ট্রম এবং হাই টাওয়ারের কাছে। অ্যান্ড সে এই বদলাটা নিতে পারবে যখন সে রাহিনীরাকে সাপোর্ট করবে। কিন্তু রাহিনীরার প্রথমে এই প্রস্তাবটা পছন্দ হয় না, বাট ইভেনচুয়ালি সে মিসারিয়ার এই প্রস্তাবটাতে রাজি হয়ে যায় এবং সে মিসারিয়াকে তার ব্ল্যাকস কাউন্সিলে জায়গা দিয়ে দেয়। অ্যান্ড এইসব যখন চালু ছিল, ব্যাকগ্রাউন্ডে সিসমোক ড্র্যাগন খুব জোরে জোরে চেঁচাচ্ছিল। দেন মিসারিয়া বলে সিসমোক এত চেঁচাচ্ছে কেন? রাহিনীরা বলে সেও আসলে জানে না সিসমোক এমন করে চেঁচাচ্ছে কেন, সে এমন কেন করছে। দেন মিসারিয়া বলে আই থিঙ্ক সে খুব লোনলি ফিল করছে। দেন আমরা রাহিনীরার রুমে রাহিনীরা এবং রাহিনার মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। এখানে রাহিনীরা রাহিনাকে একটা ইম্পর্টেন্ট টাস্ক দেয়। আগের এপিসোডেই আমরা দেখেছিলাম রাহিনীরা এখন ড্র্যাগন স্টোনেও সেফ ছিল না, তাকে তার রুমে ঢুকে মারার চেষ্টা করা হয়েছিল। এই সব কারণের জন্যই রাহিনীরা একটু ভয় পাচ্ছিল এবং তার চিন্তা হচ্ছিল তার বাচ্চাদের জন্য। সেই জন্য রাহিনীরা তার চাইল্ডকে সেফ রাখার জন্য একটা প্ল্যান বানায়। রাহিনীরা এখানে রাহিনাকে বলে তার চাইল্ডকে নিয়ে তাকে লেডি জেন এরিনের কাছে মানে ইরিতে যেতে হবে। লেডি জেন এরিন আগেও বলেছিল যদি রাহিনীরা ভেলে সেফটির জন্য একটা ড্র্যাগন পাঠায় তাহলে জেন এরিন তাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। সো এই জন্য রাহিনীরা তার ছেলে জফরি আর তার ড্র্যাগন টেরাক্সিসকে পাঠানোর প্ল্যান বানায়। অ্যান্ড জফরির সাথে রাহিনীরা এগন আর ভিসেরিসকেও সেখানে পাঠাবে। কিন্তু রাহিনা যখন জানতে পারে যে তাকে বেসিক্যালি এখন রাহিনীরা তিনজন সন্তানের বেবি সিটার হয়ে থাকতে হবে, এটা শুনে রাহিনা একটু স্যাড হয়ে যায়। রাহিনা ভাবে যে তার কাছে কোনো ড্র্যাগনস নেই আর সে কোনো ড্র্যাগনসের রাইডারও ছিল না, তাই রাহিনীরা তাকে এমন ইউজলেস কাজ দিচ্ছে। অন্যদিকে তার সিস্টার বেলা ড্র্যাগন স্টোনেই থাকতে পারবে, কারণ তার কাছে ড্র্যাগন ছিল, তার কাছে মুন ডান্সার ছিল। তো এইসব কারণের জন্যই প্রিন্সেস রাহিনা একটু আপসেট হয়ে যায়। দেন রাহিনীরা তাকে বোঝায় যে এই কাজটা কতটা ইম্পর্টেন্ট। কুইন রাহিনীরার বোঝানোর পর রাহিনা রাজি হয়ে যায় ভেলে যাওয়ার জন্য। এবং পরের সিনে আমরা দেখতে পাই রাহিনা এখানে রাহিনীরা তিনজন সন্তানকে ভেলে নিয়ে যাওয়ার জন্য ড্র্যাগন স্টোন দিয়ে বেরিয়ে পড়ে। এখানে আমরা কিছু ড্র্যাগন স্কিপারদের দেখতে পাই যারা একটা স্টিলের কেজ নিয়ে আসছিল। এটার মধ্যে ছিল জফরির ড্র্যাগন টেরাক্সিস, আর এখানে আমরা একটা ছোট কেজও দেখতে পাই, আর এটার মধ্যে ছিল এগনের ড্র্যাগন স্টর্ম ক্লাউড। জেন এরিন ভেলের সেফটির জন্য বড় ফাইটার ড্র্যাগন চেয়েছিল, বাট এখানে জফরির ড্র্যাগন টেরাক্সিস এবং এগনের ড্র্যাগন স্টর্ম ক্লাউড বড় ড্র্যাগন ছিল না। তাই এখানে রাহিনীরা রাহিনাকে বুঝিয়ে বলে সে এখন ভেলের সেফটির জন্য বড় ড্র্যাগন পাঠাতে পারবে না। সো রাহিনা তুমি লেডি জেন এরিনকে ভালোভাবে বোঝাবে যে এই ড্র্যাগনগুলো কিছু সময় পরে নিশ্চয়ই বড় হয়ে যাবে অ্যান্ড ভেলের সেফটিতে হেল্প করবে। সো জফরি এবং এগনের ড্র্যাগন যতদিন বড় হচ্ছে ততদিন তুমি তাদের একটু সামলে নিও, অ্যান্ড আয়রন থ্রোন পাওয়ার পর আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করব। এটা বলার পর রাহিনীরা একটা ইম্পর্টেন্ট কথা বলে রাহিনাকে। কুইন রাহিনীরা এখানে রাহিনাকে বলে তোমাকে ড্র্যাগনসের সাথে সাথে ড্র্যাগনস এগগুলোরও ধ্যান রাখতে হবে। সে বলে এই ড্র্যাগনস এগগুলো টার্গেরিয়ানদের ফিউচার হবে, কারণ এই ডান্স অফ দ্য ড্র্যাগনসের ওয়ারে যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি মারা যাই, তাহলে তোমাকেই এই এগগুলোর ধ্যান রাখতে হবে।
অ্যান্ড এই এগগুলো দিয়ে যে ড্র্যাগনসগুলো বার হবে সেগুলো হবে টার্গেরিয়ানদের ফিউচার। এটা শোনার পর রাহিনা বুঝতে পারে যে তাকে আসলে কতটা ইম্পর্টেন্ট কাজ দেওয়া হয়েছে অ্যান্ড এটা শুনে তার চোখ খুলে যায়। দেন আমরা ডেমনকে দেখতে পাই, সে তার ড্র্যাগন ক্যারাক্সিসে করে হ্যারেনহেলে এসেছে হ্যারেনহেলে কবজা করার জন্য। দেন ডেমন ধীরে ধীরে করে হ্যারেনহেলের ক্যাসেলে প্রবেশ করে অ্যান্ড সে ইভেন্চুয়ালি পৌঁছে যায় একটা রুমে যেখানে হ্যারেনহেলের কিলেদার সাইমন স্ট্রম উপস্থিত ছিল। কিন্তু সাইমন স্ট্রম এখানে কোনো রকম রেজিস্ট্যান্স ছাড়াই ডেমনের সামনে বেন্ড দ্য নি করে দেয়। সাইমন শুধু বলে যে সে ব্ল্যাক কুইন রাহিনিরাকে সাপোর্ট করে, এটা বলে সে ডেমনকে কোনো প্রবলেম না দিয়েই তার সামনে বেন্ড দ্য নি করে দেয়। কিন্তু এখানে সবাই ডেমনের সামনে বেন্ড দ্য নি করলেও একজন মেয়ে ডেমনের সামনে ঝোঁকেনি, আর এই মেয়েটার নাম ছিল অ্যালিস রিভার্স, দ্য উইচ অফ হ্যারেনহেল। বেসিক্যালি তাকে উইচ বলা হতো কারণ সে ব্ল্যাক ম্যাজিক বগেরা করতো অ্যান্ড এটাও বলা হতো যে তার বয়স কখনো বাড়ে না। তাকে ল্যারিস, লাইনাল, ইভেন সাইমন স্ট্রমও ছোটবেলা থেকে এরকমই দেখে আসছে। সো এরকম বলা যেতে পারে গেম অফ থ্রোনসে যেমন মেলিসান্দ্রে ক্যারেক্টার ছিল, হাউস অফ দ্য ড্র্যাগনের ঠিক এরকমই একটা ক্যারেক্টার হতে চলেছে অ্যালিস রিভার্স। দেন ডেমন এখানে সাইমন স্ট্রমকে জিজ্ঞাসা করে, তুমি এত সহজে স্যারেন্ডার কেন করে দিলে? হ্যারেনহেল বেসিক্যালি হাউস স্ট্রমের ক্যাসেল, সো তুমি এত ইজিলি কেন আমাকে তোমাদের ক্যাসেল দিয়ে দিলে? ডেমন এখানে আরো বলে, তুমি তো ল্যারিস স্ট্রমের আঙ্কেল অ্যান্ড ল্যারিস এখন গ্রিনস কাউন্সিলের মেম্বার, সে গ্রিনসের সাপোর্টার, সো তুমি তাহলে কেন আমার সামনে বেন্ড দ্য নি করলে? কিন্তু সাইমন স্ট্রম এখানে ল্যারিস স্ট্রমের নাম শুনে একটু রেগে যায়। সাইমন স্ট্রম বলে হ্যারেনহেলের দেওয়াল পাথরের তৈরি অ্যান্ড এখানে অল টাইম বৃষ্টি হতেই থাকে, তাই দেওয়াল সবসময় ভিজেই থাকে, তাই এখানে আগুন লাগা সম্ভব নয়। আর গত 100 বছরে কখনো হ্যারেনহেলে আগুন লাগার মতো কোনো ইনসিডেন্ট হয়নি, কিন্তু হঠাৎ এখন কিভাবে এখানে আগুন লাগলো? সাইমন স্ট্রম বলে, আমার মনে হয় এই সবের পেছনে ল্যারিসের হাত রয়েছে অ্যান্ড আমরা মানে ভিউয়ার্সরাও জানি অবশ্যই ল্যারিস স্ট্রমেরই হাত রয়েছে এই সবের পেছনে। এরপর ডেমন এখানে সাইমন স্ট্রমকে হুকুম করে রিভারল্যান্ডের সমস্ত হাউসকে রেভেন পাঠানোর জন্য, যাতে তারা ব্ল্যাক কুইন রাহিনিরাকে সাপোর্ট করে অ্যান্ড সে তাদেরকে ভয় দেখানোর জন্য রেভেনে এটাও লিখতে বলে যে ডেমনের কাছে ক্যারাক্সিস ড্র্যাগনস রয়েছে, যদি তারা ব্ল্যাক কুইনকে সাপোর্ট না করে তাহলে ডেমন পুরো রিভারল্যান্ড জ্বালিয়ে দেবে। এরপর সাইমন সব হাউসকে রেভেন পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা কিংস ল্যান্ডিং এ পৌঁছে যাই। এখানে আমরা গ্রিনসের ম্যাসিভ আর্মিকে দেখতে পাই, যারা বেসিক্যালি ক্রাউন ল্যান্ডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল অ্যান্ড এখানেই আমরা দেখতে পাই স্যার গুয়েন হাইটাওয়ারকে। গুয়েন হাইটাওয়ার ছিল স্যার অটো হাইটাওয়ারের ছেলে এবং সে অ্যালিসেন্টের ভাইও ছিল। ক্রিস্টেন কোল এখানে গুয়েন হাইটাওয়ারকে নিজের আর্মিতে নিতে চায়নি, কিন্তু অ্যালিসেন্টের জন্য স্যার ক্রিস্টেন তাকে নিজের আর্মিতে নিয়ে নেয়। দেন ক্রিস্টেন কোল এবং তার আর্মি ক্রাউন ল্যান্ডের জন্য বেরিয়ে পড়ে। দেন আমরা পৌঁছে যাই ব্ল্যাকস কাউন্সিলে। এখানে অ্যালফ্রেড ব্রুম রাহিনিরাকে বলে, এখন আমাদের রিয়্যাক্ট করা উচিত কারণ দ্য ওয়ার ইজ অন, আমাদের এখন ড্র্যাগনসের সাহায্য নেওয়া উচিত। কিন্তু কুইন রাহিনিরা তার এই ওপিনিয়নটা রিজেক্ট করে দেয়। সে বলে সে এখন ড্র্যাগনসকে ওয়ারে পাঠাবে না। রাহিনিরা বলে ড্র্যাগনস ইউজ করলে শুধু গ্রিনসের নয় ব্ল্যাকসেরও ক্ষতি হতে পারে অ্যান্ড আই থিঙ্ক এই ব্যাপারটা গ্রিনস কাউন্সিলও জানে, তাই আমরা আগে ড্র্যাগনস ইউজ করব না। কিন্তু এটা শোনার পর কাউন্সিলের মেম্বাররা একটু আনকমফোর্টেবল ফিল করে। তারা বলে যে এখন ওয়ার শুরু হয়ে গেছে, তাই আমাদের অ্যাক্টিভলি ওয়ার করা উচিত। বাট রাহিনিরা তাদের কথাগুলো ইগনোর করে দেয় এবং সে কাউন্সিল মিটিং থেকে উঠে চলে যায়। দেন কুইন রাহিনিরা সেখান থেকে যাওয়ার পর প্রিন্সেস রাহিনি সেখানে বলে রাহিনিরার মাথায় এখন দ্য পিসফুল কিং ভিসেরিসের ক্রাউনটা রয়েছে অ্যান্ড সে ভিসেরিসের মতোই একজন পিসফুল কুইন হবে আর আমাদের তাকে রেসপেক্ট করা উচিত। দেন আমরা কিংস ল্যান্ডিং এ কিং এগনকে দেখতে পাই। এগন এখানে ভ্যালেরিয়ান স্টিলের আর্মার পরেছিল কারণ সে সানফায়ারকে নিয়ে ওয়ারে যাওয়ার জন্য রেডি ছিল। এরপর সেখানে ল্যারি স্ট্রম আসে। সে এগনকে বলে এখন কিংস ল্যান্ডিং এ কি ধরনের রিউমার্স চলছে। ল্যারি সেখানে এগনকে বলে এগনের নিজের স্মল কাউন্সিলের ওপরে কোনো কন্ট্রোল নেই। তার কাউন্সিল এবং এমন্ড আর অ্যালিসেন্ট মিলে এগনকে ওয়ারে পাঠাচ্ছে যাতে সেখানে এগনের ডেথ হয়ে যায় আর এমন্ড কিং হতে পারে।
আর অ্যালিসেন্ট পুরো ওয়েস্টারোসে রাজ করতে পারে। এরকম রিউমার্স এখন কিংস ল্যান্ডিং এ চলছে। এটা শুনে কিং এগন একটু আনকমফোর্টেবল হয়ে যায়। সে বলে এরকম সব রিউমার্স কিংস ল্যান্ডিং এ কিভাবে ছড়াচ্ছে। বাট ল্যারিস তাকে বলে সে নিজেও জানে না এরকম কথা কিংস ল্যান্ডিং এ আসলে কিভাবে ছড়াচ্ছে। বাট এটা সত্যি যে এই সব কথা লোকে বলা বলি করছে। এটা শোনার পর কিং এগন ডিসাইড করে যে সে ক্রিস্টিয়ান কোলকে সাহায্য করার জন্য ওয়ারে যাবে না। দেন এগন ল্যারিসকে এখানে মাস্টার অফ হুইসপেরার বানায়। মানে কিংস ল্যান্ডিং এ যা কিছু সিক্রেট ইনফরমেশন আছে সেগুলো ল্যারিস স্ট্রম এগনকে এসে জানাবে। দেন আমরা কিংস ল্যান্ডিং এর একটা বারে উলফকে দেখতে পাই। উলফকে বেসিক্যালি এপিসোড 2তেই দেখানো হয়েছিল, কিন্তু সেই সময় তাকে ইন্ট্রোডিউস করা হয়নি। বাট ফাইনালি এখানে আমরা উলফকে দেখতে পাই। উলফ কিংস ল্যান্ডিং এর বারগুলোতে বেশ পপুলার ছিল, কারণ সে মাতাল ছিল। সে অল টাইম মদ খেয়েই থাকতো, তাই উলফকে উলফ দ্য সল্ট বলা হতো। উলফ এখানে তার বন্ধুদেরকে বলে সে আসলে একজন টার্গেরিয়ানের বাস্টার্ড। সে আসলে বেলন দ্য ব্রেভের বাস্টার্ড। সে নিজেকে টার্গেরিয়ান বলে ক্লেম করে। টার্গেরিয়ানদের বাস্টার্ডদেরকে ড্র্যাগন সিডস বলা হতো। উলফ বলে সে আসলে একজন ড্র্যাগন সিডস, অ্যান্ড সে বলে তার মতো যারা ড্র্যাগন সিড রয়েছে তাদের নিজের জান বাঁচিয়ে থাকতে হয়, কারণ ড্র্যাগন সিডসদের ব্যাপারে যদি স্মল কাউন্সিল আর ক্রাউন জানতে পারে তাহলে তারা তাদের মারার চেষ্টা করবে। তাই উলফ একটু লুকিয়ে সার্ভাইভ করে কিংস ল্যান্ডিং এ। উলফ এখানে আরো বলে ইয়ার টু দ্য থ্রোন ব্ল্যাক কুইন রেহনিরাকেই হওয়া উচিত। এইসব যখন চালু ছিল সেই সময় সেখানে পার্টি করার জন্য কিং এগন তার কিংস গার্ডদের সাথে আসে। দেন এগন এখানে সবাইকে নিজের তরফ থেকে মদ খাওয়ানোর কথা দেয়। দেন মাতাল অবস্থাতেই এগন তার কিংস গার্ডদের সাথে একটা ব্রথেলে আসে, কিন্তু সেখানে তার দেখা হয়ে যায় এমন্ডের সাথে। এমন্ড এখানে তার ফেভারিট সিলভির সাথে শুয়েছিল। দেন এগন এখানে এমন্ডকে খুব ইনসাল্ট করে। এগন বলে তুমি ফার্স্ট টাইম এই সিলভির সাথেই শুয়েছিলে, আর এখনো পর্যন্ত তুমি শুধু এই সিলভির সাথেই শুয়েছো, এই সিলভির সাথেই রাত কাটিয়েছো। এইসব বলে সে এমন্ডকে খুব ইনসাল্ট করে। বাট সেই সময় এগনের বন্ধুরা মানে তার কিংস গার্ডরাও চুপ করে দাঁড়িয়েছিল, কারণ তারাও এমন্ডকে ভয় করত। কিন্তু মাতাল এগনকে কে বোঝাবে? সে এমন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, তাকে নিয়ে সে মজা করে, তাকে ইনসাল্ট করে। এখানে আমাদের ভেগা ড্র্যাগন তো দেখানো হয়নি, বাট এখানে আমরা এমন্ডের অন্য একটা ড্র্যাগনকে দেখতে পাই। দেন আমরা ড্র্যাগন স্টোনে কুইন রেহনিরাকে দেখতে পাই। সে এখানে অ্যালিসেন্টের পাঠানো রেভেন গুলো পড়ে। এক্স্যাক্টলি সেই রেভেনে কি লেখা ছিল এখানে সেটা বোঝা যায় না। দেন এই রেভেনটা পড়ে রেহনিরা একটু শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে অ্যালিসেন্ট তাকে নিয়ে খারাপ কিছু চায় না, অ্যান্ড অ্যালিসেন্ট আসলে এই ওয়ার্ডটাও চায় না। দেন আমরা ক্রিস্টিয়ান কোল এবং গুয়েন হাইটাওয়ারকে দেখতে পাই। তারা ক্রাউনল্যান্ডের কাছাকাছি কোনো একটা এরিয়াতে দাঁড়িয়ে ছিল। সেখানে তাদের মধ্যে কনভারসেশন চালু ছিল। বাট সেই সময় তাদের ওপরে আকাশে উড়ছিল মুন ডান্সার, যার ওপরে বসেছিল বেলা। রেহনিরা বেলাকে কিংস ল্যান্ডিং এ নজর রাখার জন্য পাঠিয়েছিল, তাই বেলা এখানে মুন ডান্সারকে নিয়ে উড়ছিল। বেলা ওপর থেকে তাদেরকে দেখতে পায় এবং তাদের ওপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, কিন্তু কোনো রকমে তারা মুন ডান্সার আর বেলার কাছ থেকে বেঁচে যায়। বেলা এখানে তাদেরকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে খুঁজে পায় না। দেন বেলা ড্র্যাগন স্টোনে ফিরে আসে এই নিউজটা দেওয়ার জন্য। বেলা এখানে বলে সে ক্রিস্টিয়ান কোলকে দেখেছে। তার কথা অনুযায়ী ক্রিস্টিয়ান কোল এবং তার আর্মি কিংস ল্যান্ডিং দিয়ে বেরিয়ে গেছে। এটা শুনে ব্ল্যাক কাউন্সিল মেম্বার্সরা একটু শকড হয়ে যায়। তারা বলে আমাদের এখন কিছু স্টেপ নেওয়া দরকার, বিকজ অফ দ্য ওয়ার ইজ অন। দেন তারা বলে ক্রিস্টিয়ান কোল তার আর্মির সাথে ড্র্যাগনসও আনতে পারে, তাই আমাদেরও ওয়ারে ড্র্যাগনস ইউজ করা উচিত। দেন এখানে রেহনিরাকে আবারও একটু আনকমফোর্টেবল মনে হয়। রেহনিরা বলে সে তাদের কথাগুলো ভেবে দেখবে, এরকম বলে সে সেখান থেকে চলে যায়। দেন আমরা হ্যারেনহ্যালে ডেমনকে দেখতে পাই। সে এখানে শুতে যাচ্ছিল, কিন্তু সে শুতে পারে না, কারণ সেখানে সব জায়গা দিয়ে পানি পড়ছিল। হ্যারেনহ্যালকে শ্রাপিত বলা হয়, দ্য কার্স অফ হ্যারেনহ্যাল। সো এই সিনটাতে আমরা হন্টেড হ্যারেনহ্যালকে একটু ফিল করি। বেসিক্যালি হিস্ট্রিতে এই হ্যারেনহ্যালে হাজার হাজার মানুষকে মারা হয়েছিল। সেই সব কারণেই সবাই মনে করতো হ্যারেনহ্যাল একটা হন্টেড প্লেস। দেন ডেমনের সাথে এখানে কিছু হরর ঘটনা ঘটে। ডেমন এখানে রেহনিরাকে দেখতে পায়। ডেথ প্রিন্স জাহেরিসকেও সে এখানে দেখতে পায়।
বাট সে যখন হোসে আসে সে নিজেকে ক্যাসেলের বাইরে পায়। এখানে ডেমনের পেছনে অ্যালিস রিভার্স দাঁড়িয়ে ছিল। অ্যালিস রিভার্স ডেমনকে বলে তোমার মৃত্যু এখানেই হবে। এটা বলে অ্যালিস রিভার্স সেখান থেকে চলে যায় অ্যান্ড ডেমন একদম শকড হয়ে যায়। বাট ডেমনের সাথে এইসব ঘটনা কেন ঘটছিল সেটা ক্লিয়ার করা হয়নি, কিন্তু আমরা এটা বুঝতে পারি শ্রাপিত হ্যারেনহল এখনো অ্যাক্টিভ রয়েছে। দ্য কার্স অফ হ্যারেনহল এখনো অ্যাক্টিভ ছিল। এরপর আমরা ড্র্যাগন স্টোনে মিসারিয়া অ্যান্ড কুইন রেহনিরাকে দেখতে পাই। রেহনিরা এখানে মিসারিয়ার কাছে হেল্প নিতে আসে, কারণ সে কিংস ল্যান্ডিং এ যেতে চায়। সে ফেস টু ফেস অ্যালিসেন্টের সাথে কথা বলতে চায়, কারণ এটাই একটা উপায় আছে ওয়ারটাকে আটকানোর। দেন মিসারিয়া রেহনিরাকে বলে অ্যালিসেন্ট সবসময় একাই সেপ্টে যায়, সো রেহনিরা সেখানে তার সাথে নিশ্চয়ই একা দেখা করতে পারবে অ্যান্ড তাকে সেই রাস্তা দিয়েই যেতে হবে যেই রাস্তা দিয়ে ডেমন কিংস ল্যান্ডিং এ ঢুকেছিল ব্লাড অ্যান্ড চিজ কে হায়ার করার জন্য। দেন রেহনিরা তার কিংস গার্ডের সাথে কিংস ল্যান্ডিং এ যায়। সে সেখানে ফেথ অফ দ্য সেভেনের সিস্টারের ড্রেস পরেছিল, সেই কারণে সেখানে তাকে কেউ চিনতে পারে না অ্যান্ড রেহনিরা ডাইরেক্টলি পৌঁছে যায় কিংস ল্যান্ডিং এর সেপ্টে। এখানে অ্যালিসেন্ট এবং রেহনিরার মধ্যে কনভারসেশন শুরু হয়। রেহনিরা এখানে অ্যালিসেন্টকে বলে আমার মনে হয় তুমি খুন খারাবা নিশ্চয়ই চাও না, আমার মনে হয় তুমি এই ওয়ারটাও চাও না। অ্যালিসেন্ট আমাদের দুজনকেই এখন এই ওয়ারটা বন্ধ করা উচিত। এর রিপ্লাই অ্যালিসেন্ট বলে তাহলে তোমাকে এগনের সামনে বেন্ড দ্য নি করতে হবে, তোমাকে স্যারেন্ডার করতে হবে এগনের সামনে। দেন রেহনিরা তাকে বলে আয়রন থ্রোনে তার অধিকার রয়েছে, এগনের নয়, কারণ কিং ভিসেরিস তাকেই আয়রন থ্রোনের উত্তরাধিকারী বানিয়েছিল। দেন অ্যালিসেন্ট বলে কিং ভিসেরিসের মৃত্যুর সময় সে এগনের নাম নিয়েছিল। এটা শুনে রেহনিরা হাসাহাসি করে। সে বলে সেই দিন ভিসেরিসের সাথে তারও দেখা হয়েছিল অ্যান্ড ভিসেরিস তাকেই আয়রন থ্রোনে বসতে দেখতে চেয়েছিল। সো মৃত্যুর সময় ভিসেরিস এগনের নাম কেন নেবে? দেন অ্যালিসেন্ট তার মৃত মায়ের কসম খেয়ে বলে ভিসেরিস মরার সময় এগনের নাম নিয়েছিল। অ্যালিসেন্ট যখন তার মায়ের কসম খায় তখন রেহনিরা বিশ্বাস করে যে অ্যালিসেন্ট সত্যি বলছে, ভিসেরিস আসলে এগনের নাম নিয়েছিল। এরপর রেহনিরা একটু শকড হয়ে যায়, সে একটু ইমোশনাল হয়ে যায়। দেন অ্যালিসেন্ট বলে কিং ভিসেরিস প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিসের কথা বলেছিল যে পুরো ওয়েস্টেরসকে ইউনাইট করবে। এটা শোনার পর রেহনিরা একদমই শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ভিসেরিস যে এগনের ব্যাপারে বলেছিল সে আসলে অ্যালিসেন্টের ছেলে এগন নয়, সে এগন দ্য কনকরারের ব্যাপারে বলছিল। রেহনিরা এখানে অ্যালিসেন্টের পুরো মিসআন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারে। দেন রেহনিরা অ্যালিসেন্টকে জিজ্ঞাসা করে ভিসেরিস কি সং অফ দ্য আইস অ্যান্ড ফায়ারের ব্যাপারেও বলেছিল, কিন্তু অ্যালিসেন্ট এটা মানা করে দেয়। কিন্তু অ্যালিসেন্টকে দেখে এটা বোঝাই যায় যে সে বুঝে গেছিল যে তার থেকে কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। দেন রেহনিরা বলে ওয়ার এখন শুরু হয়ে গেছে, এই ওয়ারটাকে আমাদের আটকাতেই হবে, না হলে লাখ লাখ লোকের মৃত্যু হবে। কিন্তু অ্যালিসেন্ট তাকে বলে দ্য ওয়ার ইজ অন, কারণ ক্রিস্টান কোল তার আর্মি নিয়ে বেরিয়ে গেছে আর তুমি তো এমন্টকে চেনোই, সে ভেগারে বসে কি করতে পারে, এখন অনেক লেট হয়ে গেছে। এটা বলে অ্যালিসেন্ট সেখান থেকে চলে যায় অ্যান্ড এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ এর পরে যে এপিসোডগুলো আসবে সেখানে আমাদের ডান্স অফ দ্য ড্রাগনস এর ওয়ারটা দেখানো হবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।